দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট কাল। অধিবেশন শুরু, অর্থনীতি চাঙ্গা করতে থাকছে নানা পরিকল্পনা, রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ। অনলাইন ও অ্যাপ ব্যবহার করে দেশে সাইবার ক্রাইম বাড়ছেই। টিকটকে বাদ পড়ছে না কিছুই হাজারো নারী পাচারে যুক্ত আন্তর্জাতিক চক্র। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় অধ্যক্ষ ও হোস্টেল সুপারের গাফিলতির প্রমাণ, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের। স্বরাষ্ট্রে যাচ্ছে এনআইডির দায়িত্ব, কফিনের শেষ পেরেক মন্তব্য ইসি মাহবুবের। বঙ্গবন্ধুর 4 খুনির পদক খেতাব বাতিল চূড়ান্ত। শনাক্ত হার বাড়লেও সীমান্তবর্তী 6 জেলায় লকডাউনে নারাজ স্থানীয় প্রশাসন। আরও 34 জনের মৃত্যু, দ্রুতই ফাইজারের টিকা পাবেন নিবন্ধিতরা। লোনা পানিতে এখনো ডুবে আছে খুলনার বিস্তীর্ণ অঞ্চল। সুপেয় পানির তীব্র সংকট, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত উপকূলের হাজারো মানুষ। এবং ঢাকা প্রিমিয়ার লিগে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। কাল আফগানিস্তানের বিপক্ষে প্রতিশোধের ম্যাচ বাংলাদেশ ফুটবলের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 রাত 10টা সংবাদে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন। এবারে পুরো খবর, আর শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ কাল। বাজেট অধিবেশন ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। চলতি অর্থ বছরের সংশোধিত আকার থেকে 12% বাড়িয়ে চূড়ান্ত করা হয়েছে 6,03,681 কোটি টাকার বাজেট, যেখানে প্রথমবারের মতো রেকর্ড ঘাটতি ছাড়াচ্ছে জিডিপির 6.2%। টাকার সংস্থান কোথা থেকে হবে তা নিয়ে সুস্পষ্ট রূপরেখা না থাকলেও পরিকল্পনা মন্ত্রী বলছেন মহামারীকালের এই বাজেট হবে বাস্তবায়নযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টানা প্রায় 1.5 বছর ধরে করোনাকে সাথে নিয়ে চলা অর্থনীতির ক্ষত এখনো সেরে ওঠেনি। স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আসছে নতুন বাজেট। যদিও মহামারীকালের বাজেট ঘিরে নেই উৎসবের রং, বরং সীমিত সামর্থ্যে অর্থমন্ত্রী বাজেটের সুফল তুলে দিতে চান সব শ্রেণীর মানুষের কাছে। করোনায় কাজ হারানো মানুষের কর্মসংস্থান, অর্থনীতি পুনরুদ্ধার আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার উত্থাপন হতে যাচ্ছে 6,03,000 কোটি টাকার বাজেট, যা এরই মধ্যেই চূড়ান্ত। যেখানে বার্ষিক উন্নয়ন ব্যয় বাদ দিলে 3,61,60,000 কোটি টাকাই যাচ্ছে পরিচালন বা অনুন্নয়ন খরচে, যার মধ্যে দায় দেনা বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ গুনতে হবে 68,500 কোটি টাকা। এই যে লিকেজের সমস্যাটা যেন কমে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে কোভিডের বাস্তবতা মাথায় রেখে নির্দিষ্ট নতুন কিছু সুবিধাভোগী, চিহ্নিত সুবিধাভোগী গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। এবারে বাজেটের একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত হলো যে কিভাবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি এবং ব্যক্তি খাতের বিনিয়োগকে কিভাবে আমরা আবার চাঙ্গা করতে পারি। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় আসছে বাজেটের আকার 12% বাড়লেও রাজস্ব আদায়ে এনবিআর-এর লক্ষ্য স্থির রাখা হয়েছে। সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা। ফলে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 2,14,500 কোটি, যা জিডিপির প্রায় 6.5%। ব্যবসায়ীরা বলছেন বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ, তাই দিতে হবে কর ছাড়। আমাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতেই হবে, নাইলে তো লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। কিছু আছে তো পলিসি সাপোর্ট দিতে হবে। নতুন বাজেটে ঘাটতি মেটাতে সবচেয়ে বড় নির্ভরতা বিদেশি ঋণ, যেখান থেকে লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় 30% বেশি। এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে 76,500 কোটি। তবু পরিকল্পনা মন্ত্রীর আস্থা আসছে বাজেট হবে বাস্তবায়নযোগ্য। আমরা বাস্তবায়নযোগ্য বলে এটাকে আমরা লঞ্চ করছি। আমাদের আস্থা আছে এটা বাস্তবায়ন হবে। কেন আস্থা আছে? কারণ আমরা 95-96 বাস্তবায়ন তো আগেও আমরা করেছি আর্থিক বিচারে। নতুন বাজেটের মাধ্যমে অর্থনীতির আয়তন বা জিডিপি বাড়ানোর লক্ষ্য ধরা হচ্ছে 7%-এরও বেশি। বাজেট এলেই নতুন কি থাকছে তা নিয়ে নানা মহলেই চলে গুঞ্জন। ভিন্ন প্রেক্ষাপটে মহামারীকালীন 6 লাখ কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছেন, তাতে কেবল আকারে বড় নয়,
বরং বিশ্লেষকরা বলছেন এর গুণগত বাস্তবায়ন এবং দক্ষতা বাড়াতে হবে, আর এর সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই বাজেটের প্রকৃত সুফল মিলবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্যালেস্টাইনের মুসলিমদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম সমর্থন রয়েছে। জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ সুগম করতে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলে তৎকালীন আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরুর ভূমিকা অনস্বীকার্য। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তার মাগফিরাত কামনা করি। এবং সেই সাথে সাথে এই যে আজকে যারা এই ছোট শিশু বিশেষ করে তারা আহত হয়, তাদের উপর জুলুম, তারা অত্যাচারিত, তারা মা বাবা হারা, এটা সত্যি খুব দুঃখজনক। এই ধরনের ঘটনা চাই না এখানে। যারা অনেক সময় মানবতার এত কথা বলে, কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাক, আমরা প্যালেস্টাইনি ভাইদের সাথে সবসময় আছি। আমাদের সাধ্যমতো সব রকম সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনও আমরা করে যাচ্ছি, এবং এটা আমরা অবশ্যই করে যাব। এবং ইসরায়েলের এই ঘৃণ্য যে আক্রমণ, তার আমরা তীব্র নিন্দা জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অনলাইন এবং অ্যাপ ব্যবহার করে সাইবার অপরাধ বাড়ছে। জুয়া, পর্নোগ্রাফি ও মানব পাচার কিছুই বাদ যাচ্ছে না এখান থেকে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, এতে জড়িয়ে পড়ছে কিশোর তরুণরা। সিআইডি প্রধান মনে করেন, সাইবার অপরাধ দমনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে বিশেষ ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। প্রযুক্তির অপব্যবহারেই বাড়ছে অপরাধ। বহুমাত্রিক এসব অপরাধের কারণেই বেড়েই চলেছে সামাজিক ও পারিবারিক অস্থিরতা। টিকটক ঘিরে এমন অনেক অপরাধ সংঘটিত হচ্ছে প্রতিদিন। ভিডিও কন্টেন্টে লাইক, কমেন্ট পাওয়ার জন্য মরিয়া গ্যাংগুলো মুহূর্তেই জড়িয়ে যাচ্ছে বিরোধে, যার পরিণতি এমনই নির্মম। আমরা যখন মনিটরিং আমরা দেখেছি টিকটকে অনেক ফান থাকে, কিন্তু এই ফানের মধ্যে যদি কেউ আবার যদি সেখানে যদি অন্যায় কিছু করে থাকে, যেটা আইন পারমিট করে না, বেআইনি কিছু করে থাকে, সেটা তো করতে দেওয়া যাবে, সেটাকে স্টপ করতে হবে। সম্প্রতি ভারতের বেঙ্গালুরু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা টিকটক দুনিয়ার ভয়াবহতা তুলে ধরেছে। এর আগেও ঢাকায় সংঘবদ্ধ ধর্ষণ করে একটি টিকটক কিশোর গ্যাং গ্রুপ। গ্রেফতার হয় অপু নামে এক কিশোর। আর অপু ভাই, হ্যাঁ ভাই, কখন সবচাইতে বেশি কষ্ট লাগে? নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান জানান, কিশোর গ্যাং কালচারের ধরন বদলানোর কথা। আমরা সাধারণত দুভাবে কাজ করি। প্রথমত আমরা অনলাইন গুলোকে, সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা মনিটরিং করে থাকি, এবং এই কাজ করতে গিয়ে যদি দেখি যে কোথাও আমরা কোনো রকমের অপরাধ সংশ্লিষ্ট কিছু পাই, তখন আমরা ওটাকে ইনকোয়ারি করে আমরা তখন আইনের আওতায় নিয়ে আসি। সিআইডি প্রধান বলেন, সন্তানের প্রতি পরিবারের নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্যারেন্টাল গাইডেন্স এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো রিকোয়েস্ট করব, ওনারা যখন ছোট ছিলেন, যে ভ্যালুস দিয়ে ওরা বড় হয়েছেন, ওনাদের বাচ্চাদেরকেও সেইভাবে মোটিভেট করতে হবে। তিনি মনে করেন, অনেক ক্ষেত্রে সন্তানরা মা বাবার সরলতার সুযোগ নিয়ে বকে যায়। এই যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো বন্ধ, বাচ্চারা দীর্ঘদিন থেকে বাসায় আছে, তখন এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাড়া মহল্লার খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করার সুযোগ না থাকায় ছেলেমেয়েরা নেট দুনিয়াতেই সব খুঁজছে। ফলে স্বাভাবিক জীবনযাপনের বদলে অভ্যস্ত হয়ে পড়ছে অনাচারে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। টিকটক মডেল বানানো ও চাকরির প্রলোভন দেখিয়ে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারীদের পাচার করা হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীদের একটি আন্তর্জাতিক চক্র এ কাজ করছে। টিকটকের মডেল বানানোর ফাঁদে ফেলে নারীদের পাচার করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান বলেন, পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকারের আরও একটি প্রতিবেদন।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাচারের জন্য ভারতে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনার সূত্র ধরেই বেরিয়ে এসেছে ভয়াবহ নারী পাচার চক্রের সন্ধান। আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। তবে এখন একটু ভিন্ন কায়দায় টিকটকের ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করছে একটি চক্র। পুলিশ বলছে টিকটক স্টার বানানোর কথা বলে রাজধানীর মগবাজার এলাকার এক তরুণীকে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে ধারাবাহিক শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ওই তরুণী কৌশলে 77 দিন পর দেশে পালিয়ে এসেছেন। আমরা এদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। এই তথ্যগুলি যাচাই বাছাই করে দেখছি, কারণ এরা দীর্ঘদিন থেকে এই পাচার কাজের সঙ্গে জড়িত আছে। বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে বিদেশে পাচার করেছে। সিআইডির প্রধান নিউজ 24-কে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এই বিষয়ে সচেতন হতে হবে। প্যারেন্টাল গাইডেন্স এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন আছে। ফর্মাল এডুকেশনটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পেয়ে থাকি, কিন্তু ইনফর্মাল এডুকেশনটা আছে ফ্যামিলি থেকে। কন্টিনিউসলি মনিটরিং রাখতে হবে। সায়েন্স তো ডেভেলপ করবে, ইভলভ করবে, এটার থেকে অনেক ভালো সাইড থাকবে, কিন্তু কেউ কেউ এটাকে খারাপ কাজেও লাগাতে চেষ্টা করতে পারে। মানব পাচারের সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান সিআইডি প্রধান। কিছু কিছু গ্রুপ আছে উস্কানিমূলক কথাবার্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত বছরের 29 সেপ্টেম্বর এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে গণধর্ষণের ঘটনায় অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করেন হাইকোর্ট। কমিটির প্রতিবেদনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও প্রহরীদের দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে। এজন্য প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এমসি কলেজের অধ্যক্ষ, হোস্টেলের তত্ত্বাবধায়ক সহ দায়িত্বরতরা কোনোভাবেই ওই ঘটনার দায় এড়াতে পারেন না বলে উল্লেখ করা হয়। না, তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং করার জন্য এবং তাদের এগেইনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন, যেটা ডিসিপ্লিনারি বলতে ডিপার্টমেন্টাল অ্যাকশন, যেটা বিভাগীয় অ্যাকশন নেওয়া হবে না এবং আইনত অন্যান্য কেন কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট সুস্পষ্টভাবেই তার অবজারভেশনে বলেছে বহিরাগত এই ছাত্ররা কোনোভাবেই বন্ধ থাকার কালীন সময়ে হোস্টেলে অবস্থান করার কথা না। হোস্টেল সুপার যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতেন, তদারকির মধ্যে থাকতেন, তাহলে নিশ্চয়ই তারা হোস্টেলে অবস্থান করতো না এবং এইরকম একটা নারকীয় ঘটনা এমসি কলেজের মতো জায়গায় ঘটতো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত 4 খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিল হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানিয়েছেন, শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই 4 জন হলেন মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন। এদের মধ্যে ডালিম স্পেনে, নূর চৌধুরী কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং মোসলেম উদ্দিন জার্মানিতে অবস্থান করছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এছাড়া জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চিরেই আমরা গেজেট প্রকাশ করব বঙ্গবন্ধুর খুনিদের যে খেতাব বাতিলের, খুনের সাথে যারা জড়িত বা যারা এই সমস্ত তাদের বিভিন্ন মন্তব্য, কিন্তু সেই মন্তব্য আদালতে গিয়ে কতটুকু গ্রহণযোগ্য হবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নিব। রিপোর্ট আমরা পাই নাই, রিপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে অবহিত করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এরই মধ্যে এই বিষয়ে কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী মনে করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানান্তরকে নির্বাচন কমিশনের কফিনের গায়ে শেষ পেরেক হিসেবে দেখছেন তিনি। শ্রাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন কাজের অংশ হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সব কার্যক্রম পরিচালনা করে, যার মধ্য দিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সক্ষম হয় বাংলাদেশ।
নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র সেবাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। তথ্য বলছে, দেশে বর্তমানে 11 কোটিরও বেশি নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে। কিন্তু এবার জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত সব দায়িত্ব দেয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। বুধবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ বিষয়ে জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। এটা আগে নির্বাচন কমিশন করতে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা কিছু নির্দেশনা দিয়েছি আজকে, যে সেখানে ওনাদের ক্যাপাসিটি দৈনিক 500 করে করতে পারবে, যে না এটার কোনো সীমা থাকবে না, এটার ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে, কারণ অনেক মানুষের দীর্ঘদিন যাবৎ অনেক পেন্ডিং পড়ে আছে। তবে সরকারের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী এবং অযৌক্তিক বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সাংবিধানিক প্রতিষ্ঠানকে এ ধরনের নির্দেশ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডি স্থানান্তরের নির্দেশ কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর। এ বিষয়ে কমিশনকে না জানানো নির্বাচন কমিশনের প্রতি অবজ্ঞা প্রকাশের শামিল। নির্বাচন কমিশনের ইতিহাসে এ যাবৎকালে এমন ঘোরতর দুর্দিন আর আসেনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগকে জনবল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য নির্দেশনা জারি করে মন্ত্রিসভা বিভাগ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের হার 50% উপরে গেলেও সীমান্তবর্তী 6 জেলায় এখনই লকডাউন দিতে সম্মত নয় স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ কমিটি লকডাউনের সুপারিশ করলেও জেলা পর্যায়ের করোনা কমিটির বৈঠকে তা নাকচ করে দেওয়া হয়। বরং আরো কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণের মত দেন স্থানীয়ভাবে গঠিত এসব কমিটির সদস্যরা। তবে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় আজ মধ্যরাত থেকে 7 দিনের বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় 7 জেলায় লকডাউনের সুপারিশ করেছিল স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ কমিটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল পরিস্থিতি বিবেচনায় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। এরই প্রেক্ষিতে গতকাল এবং আজ ভিন্ন ভিন্ন সময়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক করেছে সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর এবং রাজশাহী জেলা। বেশিরভাগ বৈঠকই শেষ হয়েছে সিদ্ধান্ত ছাড়াই। লকডাউনের আগে আরো পর্যবেক্ষণের মত তাদের। সচেতনতা ছাড়া এটাকে আপনার লকডাউন বলেন, অন্য কিছু বলেন, এটা প্রতিরোধ করা যাবে না। এই সচেতনতার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদেরকে মাস্ক পরিধান করতেই হবে। সরকারি বিধিনিষেধের পাশাপাশি রাজশাহীতে আরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞার মধ্যে থাকছে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা এবং জমায়েত না হওয়া। তবে আমসহ জরুরি পণ্য পরিবহন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। সন্ধ্যা 7টার পর থেকে সকল ধরনের দোকান, ব্যবসাপাট এবং বিপণী বিতান সকল ধরনের দোকান এবং শপিং মল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 1 সপ্তাহের কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় জেলা করোনা কমিটির বৈঠকে। যেহেতু পরিস্থিতি কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই কারণেই আমার মনে হয় যে আমরা 1 সপ্তাহ দোকানপাট আমাদের বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় 7 দিনের বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। আমরা বিধিনিষেধ আরোপ করেছি মানুষের যাতায়াত স্বাভাবিক কার্যক্রমের উপর। এরই মধ্যে স্থানীয় 8 জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে যশোরবাসীর মধ্যে। ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে দেশে আজ 24 ঘন্টার আগের দিনের তুলনায় করোনা ভাইরাসের মৃত্যু সংখ্যা কমলেও শনাক্ত বেড়েছে। নতুন করে 34 জনের মৃত্যু হয়েছে আজ। গেল 24 ঘন্টায় 1988 জনের করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। দেশে পর্যন্ত মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে
8,04,993 জন, মোট সুস্থ হয়েছেন 12,694 জন, আর করোনা থেকে সুস্থ হয়েছেন মোট 7,44,065 জন। 24 ঘন্টায় 20,259 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.81%। ফাইজারের টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান ডাইলুয়েন্ট আসার পর 7 থেকে 10 দিনের মধ্যে এই টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র বলেন, কোভ্যাক্স থেকে এই ডাইলুয়েন্ট আনা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের মধ্যে থেকে রাজধানীর 50,000 মানুষ পাবেন এই টিকা, আর চীন থেকে উপহার হিসেবে আরও 6 লাখ ডোজ টিকা এই মাসেই আসার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ভারত অ্যাস্ট্রাজেনিকার টিকা রপ্তানি বন্ধের ঘোষণার মাস পেরিয়ে গেলেও নতুন কোনো টিকা বাণিজ্যিকভাবে এখনও আনতে সক্ষম হয়নি দেশের স্বাস্থ্য খাত। অনুদানের টিকা নিয়েই যত ব্যস্ততা। গেল মাসে চীন থেকে সিনোফার্মের 5 লাখ ডোজ ও যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের 1,620,000 ডোজ টিকা পৌঁছেছে দেশে। সিনোফার্মের টিকা প্রয়োগ এরই মধ্যে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফাইজারের টিকা বিশেষ ধরনের হওয়ায় সংরক্ষণও কঠিন, একে সক্রিয় টিকায় রূপান্তর করতে ডাইলুয়েন্টের প্রয়োজন হয়। সেটি আগামী 7 জুন কোভ্যাক্স থেকে দেশে পৌঁছাবে। আনুষ্ঠানিকতা শেষে 7 থেকে 10 দিনের মধ্যে টিকা প্রদান শুরু করা হবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা একটি বিশেষ ধরনের টিকা, -90°C তাপমাত্রা এটিকে সংরক্ষণ করতে হয় এবং এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করবার জন্য একটি ডাইলিউটের প্রয়োজন হয়, যেটি কোভিড ফ্যাসিলিটি থেকে এই মাসের 7 তারিখে এসে পৌঁছাবে বলেই আমরা আশা করি, এবং তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি যে 7 থেকে 10 দিনের মধ্যেই এই টিকাটি প্রদান শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি মাসে চীন থেকে কোভ্যাক্সের আরও 6 লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। টিকা সরবরাহ কমে যাবার কারণে, না পাওয়ার কারণে আমরা প্রথম ডোজের টিকাটি বন্ধ রেখেছি, কিন্তু ইতিমধ্যেই চীন থেকে উপহার স্বরূপ যে টিকাটি এসেছিল সেটি কিন্তু আবার নতুন করে যারা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত আছেন, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, আইএইচডি, ম্যাটস এ যারা আছেন তাদেরকে দিয়ে কিন্তু প্রথম ডোজটি ইতিমধ্যেই 501 জনকে দেওয়া হয়েছে, এবং আমরা আগামী সপ্তাহ থেকে আশা করছি যে বাকিদেরকে আমরা সেই কর্মসূচির মধ্যে নিয়ে আসতে পারবো। চীনের এই টিকা পেলে প্রথমে দেয়া হবে শিক্ষার্থীদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ঐতিহ্যবাহী ও দেশ সেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ক্র্যাবের নেতারা সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি নারী পাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণমাধ্যম কর্মী সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়াও সার্বিক সহযোগিতা সহ ক্র্যাব সদস্যদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। দুর্ঘটনায় আহত ক্র্যাবের কোনো সদস্য প্রয়াত হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। মতবিনিময় সভায় ক্র্যাবের সহ সভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের তুলনায় ভাসানচরে জীবনযাত্রার মান বেশ ভালো বলে স্বীকার করল জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সঙ্গে আলোচনার পর ব্রিফিংয়ে সংস্থাটির পক্ষ থেকে মন্তব্য করা হয়। তবে সেখানে রোহিঙ্গারা অলস জীবন কাটালে বিচ্ছিন্নতাবাদ জন্মাতে পারে বলে উদ্বেগ জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 4 বছরেও নিজ দেশে ফিরতে না পেরে হতাশ রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল জাতিসংঘ। নানা সমালোচনার মুখেই গেল বছর থেকে ধাপে ধাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে থাকে সরকার। উন্নত জীবনের আশায় এ পর্যন্ত চরটিতে গেছে 18,000 রোহিঙ্গা।
ভাসানচরে প্রথমবারের মতো রোহিঙ্গাদের জীবনযাপন দেখে এসে বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন ইউএনএইচসিআর এর কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাই কমিশনার গিলিয়ান ট্রিক্স। সাক্ষাৎ শেষে এক প্রতিক্রিয়ায় রাউফ মাজাও ভাসানচরের প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার সেখানে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। জীবনযাত্রার দিক থেকে ভাসানচরের রোহিঙ্গা প্রকল্পটি বেশ ভালো একটি বিষয়, কিন্তু স্পষ্ট যে আপনি যখন এ ধরনের দ্বীপে বসবাস করতে থাকবেন এক ধরনের বিচ্ছিন্নতা বোধ কাজ করে, তাই সেখানে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। মাজাও বলেন, রোহিঙ্গারা যাতে ভাসানচরে মর্যাদার সাথে বাস করতে পারে এজন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা করা উচিত। যারা এখন ভাসানচরে আছে আর যারা যাবে তারা যেন মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে এখন আমাদের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ হচ্ছে বাংলাদেশ সরকারকে সমর্থন দেয়া। এ সময় পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশে ফিরতে না পারা নিয়ে রোহিঙ্গাদের হতাশার কথা ব্যক্ত করেন। And they want economic activity, some work and some money. And secondly, they want to return back to their country. গত সোমবার জাতিসংঘ প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শনে গেলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে রোহিঙ্গারা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সন্ধ্যায় বিবৃতি দেন ওই দুই প্রতিনিধি। লাকমিনা জসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ছাত্রদল কর্মীদের সুশৃঙ্খল হতে এবং করোনা থেকে বাঁচতে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় চেয়ার ছোড়াছুরির ঘটনার পর নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, জিয়াউর রহমানকে ভয় পায়, খালেদা জিয়াকেও ভয় পায়। ভয় পাওয়ার কারণ হচ্ছে তারা যেসব জায়গায় ব্যর্থ হয়েছে বিএনপি সেগুলোতে সফল। চেয়ার ছোড়াছুরির ঘটনায় অনেকটা বিচলিত হয়ে পড়েন নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করেন। জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছে, আবারও নিয়ে আসতে চায়, সুযোগ পেলেই নিয়ে আসবে, কিন্তু সেই নিয়ে আসলে আপনি চালাতে পারবেন তো? যদি সুশৃঙ্খল না হন, একটু আগে যা দেখলাম, আমি দেখতে পাচ্ছি অনেকে মাস্ক পরছেন না, অনেকে মাস্ক আছে তারপর ঝুলে রাখছেন, অসুস্থ হবেন না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার মুক্তি কেন হচ্ছে না তা ভেবে দেখতে হবে। এই ব্যর্থতার দায় তার দল এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দিচ্ছে কেন? যদি আবার পথে নামেন, অফিস খোলা, আদালত খোলা, গার্মেন্টস খোলা, সমস্ত কিছু খোলা, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা না। সবাইকে মিলিতভাবে রাস্তায় নামতে হবে, তাতে তাদের কম্পমান শুরু হবে, কাপড় চোপড় খারাপ হয়ে যাবে। তারা আগামী অনতি বিলম্বে হয় জাতীয় সরকার করবে, নিরপেক্ষ সরকার করবে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লোনা পানিতে তলিয়ে গেছে খুলনার কয়রা ও পাইকগাছার বিভিন্ন স্থানের নলকূপ ও পুকুর। এই অবস্থায় এই দুই উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নোংরা, লবণাক্ত ও রোগ জীবাণুবাহী পানি পান করে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গতরা। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে খুলনার কয়রা ও পাইকগাছার বিভিন্ন গ্রাম লোনাপানিতে প্লাবিত হয়। এতে ওইসব গ্রামের খাবার পানি ও ঘর গৃহস্থলীর কাজে ব্যবহৃত পানির উৎস নষ্ট হয়ে গেছে। নলকূপগুলো লবণ পানিতে তলিয়ে থাকায় বিশুদ্ধ পানির চরম সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।
স্থানীয়দের অভিযোগ দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় সারা বছর ধরেই এখানে সুপেয় পানির সংকট থাকে, আর এখন যেন মরার উপর খরা। পানি না খেয়ে জীবন কাটানো যায় না, তাই বাধ্য হয়ে হাঁটু পানি পেরিয়ে দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। দিকেই কিন্তু পানি আর পানি, কিন্তু এখানকে কিন্তু মানুষের খাওয়ার জন্য সুপেয় পানির তীব্র সংকট। সারাটা দিন অপেক্ষা করে সন্ধ্যাবেলায় যখন ভাটি নামতেছে, তারপরে অন্য না পানি মিশ্রিত ওই পানি কোন রকম খেয়ে জীবন ধারণ করতেছে। আর দুর্গত এলাকায় এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। টিউবওয়েল কিছু কিছু জায়গা আছে, কিন্তু সেই টিউবওয়েল পর্যন্ত মানুষের যে সেই পানিটা নিয়ে আসতে গেলে মানে খুব দুরূহ ব্যাপার। আমাদের এই অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে পানীয় জলের যে উৎস সেই উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে তারা খেতে পানি পাচ্ছে না। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন পানির সংকট নিরসনে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যে এলাকায় পানি আছে কমতি আছে, সেখানে আমরা যেখানে যেতে পারছি ওই ভ্যানে করে আমরা জার দিয়ে এটা দিচ্ছি। আর তাছাড়া এলাকার যেখানে গাড়ি আছে সেখানে ওই এলাকার লোকজন তাদের পটে করে তারা নিচ্ছে। উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে সরকার যথাযথ উদ্যোগ নেবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আটটি সোনার বার সহ মোহাম্মদ আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর এনএসআই। বুধবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি 1 এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সোনার বার গ্রহীতার কাছ থেকে 400 গ্রাম ওজনের অলংকার, 5টি আইফোন ও 3টি ট্যাব উদ্ধার করে এনএসআই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বর্ষা মৌসুমে সড়কে দায়িত্ব পালন সহজ করতে ডিএমপির গুলশান বিভাগকে ছাতা উপহার দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এ সময় গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর কাছে উপহারের 150 ছাতা হস্তান্তর করেন সৈয়দ ওয়াসেক। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 19 রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আসলে এটি দোলেশ্বরের প্রথম জয়। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 149 রান জড়ো করে প্রাইম দোলেশ্বর। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান আসে ইমরান উজ্জামানের ব্যাট থেকে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় খেলাঘর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভার শেষে খেলাঘরের সংগ্রহ দাঁড়ায় 130 রান। এদিকে অন্য ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আসলে এটি গাজী গ্রুপের প্রথম জয় এবং শেখ জামালের প্রথম পরাজয়। দিনে শেষ ম্যাচে শাহিন পুকুরকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। এবারে ফুটবলের খবর। কাতারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তান মিশনের আগে নিজেদের ছোটখাটো ভুল অনুশীলনে শুধরে নিয়েছেন জামাল ভুঁইয়ারা। আগামীকাল বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখা তাজিকিস্তানে 1-0 গোলে হেরেছিল জেমির দল। ফিরতি পর্বে সেই হারের শোধ নিতে চায় বাংলাদেশ, তবে চাইলেই হবে না, কারণ র্যাঙ্কিংয়ে 149তম স্থানে থাকা আফগানরা কাতারে আসার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। শেষ করব অন্যরকম খবর দিয়ে। আইসল্যান্ডের সক্রিয় এক আগ্নেয়গিরির দৃশ্য ধারণ করতে গিয়ে লাভার আগুনে সেকেন্ডের মধ্যে ছাই হয়ে গেল একটি ড্রোন। শেষ মুহূর্তে সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিও ধারণকারী ইউটিউবার বলছেন, লাভার খুব কাছের ছবি সংগ্রহের জন্য ইচ্ছে করেই ড্রোনটিকে লাভার এত কাছাকাছি নিয়ে যান তিনি। শেষ করছে এখনকার সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।